আচ্ছা, আজকে আমাদের ইলেকট্রনিক্স এর পার্টটার লাস্ট ক্লাস হবে। আর এর পরের দিন থেকে আমরা নতুন পার্ট শুরু করব। আজকে যেটা পড়বো সেটা লাস্ট টপিক, অপটিক্যাল ফাইবার আর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, তো এই অপটিক্যাল ফাইবারটা আর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমটা এটাই তো, এর উপরে একটা বই আছে। তো আমরা এত ডিটেলসে কি পড়বো? না, আমরা খালি জাস্ট অপটিক্যাল ফাইবার কি হয় ওই জিনিসটা দেখব। তারপরে এর এক দুটা রিলেশন দেখব। আর ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমটা কোথায় ইউজ করি, কিভাবে হয়, আর ওগুলো আমরা পড়বো। তারপরে ওই রিলেটেড কিছু অঙ্ক, মানে কোশ্চেন করবো আর কি। বেশি আমরা এখানে সার্কিট টার্কিট দিয়ে করব না, ঠিক আছে? নাহলে সার্কিট বোঝাই যাবে না, এত জটিল সার্কিট এগুলো। সব থেকে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবারটা আসলে কি হয়, যে মানে এটা তোমার অপটিক্যাল, অপটিক শব্দটা কি লাইট থেকে আসে, তাই না? আর ফাইবার, ফাইবার মানে তন্তু। তাহলে এটা এরকম একটা তন্তু যার মধ্যে দিয়ে লাইটকে পাস করতে পারবে, লাইটকে পাস করাতে পারবে। যেমন এমনি ওয়্যার যেগুলো হয়, ওয়্যারগুলোতে কি হয়, ইলেকট্রিসিটি পাস করে না, কপার ওয়্যার বা এমনি। তো এই জিনিসটা দিয়ে লাইট পাস করবে, মানে আমি যদি এইদিকে লাইট ফেলি তাহলে অন্য প্রান্তে লাইটটা বের হবে। আমি দেখাচ্ছি একটা ছবি, যেমন এইরকম একটা অপটিক্যাল ফাইবার যদি দেখি। আর একটা, তা ওটা শেষ হয়নি, চলছে, ওটা পরে দেখে নেবো আবার। যদি একটা হ্যাঁ। অপটিক্যাল ফাইবারকে দেখি, এটাকে কাটা হয় আর কি, তো এরকম ক্রস সেকশন থাকে। সব থেকে ভেতরের যে পোর্শনটা, আচ্ছা একটু মাইকটা অফ করে দিবেন। খালি বলছি কার ক্যামেরা মাইকটা অন আছে? একটা অপটিক্যাল ফাইবার যদি দেখি, তাহলে এর অনেকগুলো পার্ট আছে। তো সব থেকে ভেতরের পার্টটা যেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেইটা হচ্ছে তোমার এই যে রেড পোর্শন যেটা দেখিয়েছি। এটা অনেক খুব সরু হয়, মাইক্রোমিটার অর্ডারে হয়, ঠিক আছে? তো এইটায় মানে এখানে রেড পড়ে যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এটাকে আমরা বলছি কোর। আর তার এই যে ব্লু কালারটা যেটা দেখছো কোরটাকে ঘিরে আছে, সেটাকে বলছি ক্ল্যাডিং, ঠিক আছে? তো ক্ল্যাডিংটা আর কোটটাই বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। আর তার বাইরে যেগুলো আছে এগুলো সব প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে, মানে এইগুলোকে প্রোটেকশনের জন্য দেওয়া আছে। যেমন ধরো এখানে কি দেওয়া আছে, এই ক্ল্যাডিং হলো, ক্ল্যাডিংটার পরে কোটিং করা হয়েছে, তারপরে স্ট্রেংথেনিং ফাইবার আর কেবল জ্যাকেট। তো এইগুলো সব ভেতরের জিনিসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য। তো মেইনলি আমরা যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কোটটা আর ক্ল্যাডিংটা নিয়ে, ঠিক আছে? মানে এখানে লাইটটা যায় কিভাবে, এই যে কোডটা না, এটা খুব সরু হয়, মানে মাইক্রোমিটার অর্ডারে বলছি, বুঝতে পারছো? ধরো এরকম ধরো 50 মাইক্রোমিটার। মাইক্রো মানে বুঝতে পারছো, 10⁻⁻6 মিটার। তাহলে 1 মিটারের 10⁻6 ভাগের 1 ভাগ, এরকম আর কি। অনেক সরু হয়। তাহলে এরকম করে লাইটটা ট্রান্সফার। ধরো আমি যদি লাইট এইদিকে ফেলি, তাহলে কি হবে, লাইটটা এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা আমরা বলছি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তো এটা কখন হয়? যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে, তাই না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইটটা পড়ে। তো এর মানে তো এটা হলো না যে কোডটা যেটা আছে, কোডটা যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি সেটা ডেন্সার হবে। আর এর বাইরের যে আহ, এর বাইরের যে ক্ল্যাডিংটা আছে, ক্ল্যাডিংটা মানে এই ব্লু কালারটা, এটা তাহলে রেয়ারের মিডিয়াম হবে। এটা তো একটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ ডেন্সার থেকে রেয়ারে ফেললে তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে কোডটা যেটা হবে সেটা ডেন্সার হবে, ঘন মাধ্যম। আর তার বাইরে যে ক্ল্যাডিংটা যেটা, সেটা লঘু মাধ্যম হবে, রেয়ার মিডিয়াম, রেয়ারের হবে, রেয়ার। তাহলে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হবে। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য যে কোনো অ্যাঙ্গেলে ফেললেও হয় না, একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থাকে, তাই না? আমরা লাইটে যখন পড়েছিলাম,
এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ফেলতে হয়, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। তো ওটা কত অ্যাঙ্গেলে ফেলতে হবে ওটাতে আমরা আসছি। তো এখানে যখন আমরা করে ফেলবো, তো এখানে যদি আমি এই জিনিসটাকে জুম করি, মানে এখানকার কোর আর ক্লেডিং এই অংশটাকে আমি জুম করছি, ঠিক আছে? তাহলে ওটাকে আমরা এভাবে করে পাবো যে ধরো এই জিনিসটা হচ্ছে কোর পুরোটা, আর বাইরের এই যে আছে 2D তে এটা দেখানো হয়েছে ক্রস সেকশনটা, এটা হচ্ছে ক্লেডিংটা, ঠিক আছে? তো আমার বাইরে থেকে লাইট ফেলবো, তো তো বাইরে থেকে যে লাইটটা ফেলবো তো সেইটা এর পারপেন্ডিকুলারের সাথে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আচ্ছা, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যে কোনো অ্যাঙ্গেলে আমি ফেলতে পারি, মানে আমি ধরো এই দিক থেকে ফেলছি, এই অ্যাঙ্গেলে ফেলছি এখানে, বা এই অ্যাঙ্গেলে ফেলছি, এইভাবেও ফেলতে পারি, ঠিক আছে? এইভাবে ফেলতে পারি, না বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ফেলতে পারি, কিন্তু কোন অ্যাঙ্গেলটা ফেললে বা কোন রেঞ্জের মধ্যে ফেললে এই অপটিক্যাল ফাইবার দিয়ে যাবে লাইটটা সামনের দিকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, সেটা আমাদের আলোচনার বিষয়। তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এই যে ডট ডট যে লাইনটা আছে সেই লাইন দিয়ে যদি আমি লাইটটা ফেলছি, তাহলে এখানে যেহেতু এটা ধরো বাইরেরটা ইয়ার মিডিয়াম, ইয়ার বায়ু থেকে ফেলছি, তাহলে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 কম, আর ভেতরেরটা ডেন্সার মিডিয়াম কোর, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো N1, তাহলে ইয়ার থেকে যদি ডেন্সার মিডিয়ামে যায় তাহলে পারপেন্ডিকুলারের দিকে লাইটটা বেঁকে যাবে, তাহলে এইদিকে বেঁকে যাবে, এই ডট ডটটা এইদিকে বেঁকে গেছে। এবার এখানে যে ইনসিডেন্স হচ্ছে যে অ্যাঙ্গেলটা, সেটাকে থিটা মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশি হলে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হলে এটা রিফ্লেক্ট করবে, কিন্তু এটা হতো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে না, ধরো থিটা অ্যাঙ্গেলে পড়লো, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় যেহেতু হচ্ছে এটা, তাহলে এটা কি হবে, এই ক্ল্যাডিংয়ে প্রবেশ করে যাবে। তো ক্ল্যাডিংয়ে প্রবেশ করে গেলে লাইটটা আর সামনে কোথায় গেল, গেল না। তো এর মানে এখন আমি করব কি, এই অ্যাঙ্গেলটা যেটা এই দিক থেকে ছিল আমি অ্যাঙ্গেলটা একটু কমাবো। তাহলে এবার এই সেকেন্ড রেটা দেখো, যদি অ্যাঙ্গেলটা কমাই, ধরো আগে এইদিকে ফেলেছিলাম, ঠিক আছে? এখন আমি কি করছি, অ্যাঙ্গেলটাকে কমাচ্ছি, এইদিকে কমাচ্ছি, এই যে কমাচ্ছি কমাচ্ছি, এইদিকে কমাচ্ছি কমাচ্ছি, এইভাবে করে অ্যাঙ্গেলটা কমাচ্ছি। তাহলে তাহলে একটা অ্যাঙ্গেল এরকম আসবে মাঝখানে, এই অ্যাঙ্গেলটা ধরো, তো এই অ্যাঙ্গেলে সাপোজ ধরো যে এখানে যে পড়ছে গিয়ে ভেতরে কোর আর ক্ল্যাডিং এর যে জাংশনটাতে এখানে যে পড়ছে, তো সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা থিটা সি, ঠিক আছে? এই থিটা সি এর জন্য, এটা থিটা সি মানে এটা ধরো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কি। এর মানে ইনসিডেন্স অ্যাঙ্গেলের এই ভ্যালুটার জন্য এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে যদি আমি ইনসিডেন্স অ্যাঙ্গেলটা আরো কমাই, এভাবে কমাই, তাহলে এটা আরো এদিকে পড়বে, তাই না? এইভাবে করে পড়বে, তো এটা তখন তো ইন্টারনাল রিফ্লেকশন হবেই হবে। এর মানে মিনিমাম যে ভ্যালুটার জন্য, ঠিক আছে, এই যে আলফা দিয়ে যে বলছি এখানে যে অ্যাঙ্গেলটা, ইনসিডেন্স অ্যাঙ্গেলের যে ভ্যালুটার জন্য তোমার এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ভেতরে হচ্ছে, আর যার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, ইনসিডেন্স অ্যাঙ্গেলের সেই ভ্যালুটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স, মানে গ্রহণ করছে আর কি, মানে ও কোরের মধ্যেই রাখছে লাইটটাকে আর সামনের দিকে এগিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় বাংলাতে অনুমোদ কোণ, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্সটাকে আমরা বলি অনুমোদ কোণ, অনুমোদ। বাংলা টার্মগুলো বিশাল চাপের, ঠিক আছে? অনুমোদ কোণ, তাহলে অনুমোদ কোণটা বোঝা গেছে। এবার দেখো অনুমোদ কোণটা যে আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা তো যে কোনো হতে পারে, কিন্তু অনুমোদ কোণটা একটা নির্দিষ্ট কোণ। তাহলে ধরো এটা আলফাটা ধরো অনুমোদ কোণ। এবার আমি থিটা আই বলছি যে কোনো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ঠিক আছে? তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি অনুমোদ কোণ থেকে বড় হয়, মানে এই ডট ডট লাইনটা, ডট ডট লাইনটা হলে এখানে অনুমোদ কোণ থেকে বড় হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সমিশন হবে না, মানে লাইটটা সামনে যাবে না।
কারণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনই হবে না, ও ক্ল্যাডিংয়ে প্রবেশ করে যাবে লাইট। তাহলে লাইটটা সামনে যাওয়ার শর্ত হলো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আইদার আলফার সমান হোক, মানে অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্সের অনুমত কোণটার সমান হোক, আর না হলে তার থেকে ছোট হলেও যাবে সামনে। তাহলে এই ক্রাইটেরিয়াটা একটু মনে রাখতে হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা, সেটা লেস দেন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স। বোঝা গেছে? মানে আপতন কোণ যেটা, সেটা ছোট হতে হবে বা সমান হলেও চলবে কার? অনুমত কোণের। এই ক্রাইটেরিয়াটা হলে তখন সামনের দিকে লাইটটা যাবে আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ওটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখো, এখানে তিনটা মিডিয়াম আছে, তিনটা মিডিয়াম। একটা তো হচ্ছে বাইরের মিডিয়ামটা। বাইরের মিডিয়ামটা ধরো এখানে এয়ার হতে পারে বা অন্য কোনো জল হতে পারে, যে কোনো মিডিয়াম থেকে গ্লাস হতে পারে। আমি বাইরে অপটিক্যাল ফাইবারটা যেখানে রাখছি, যে মিডিয়ামে, সেটা। তো এই মিডিয়ামটা ধরো, বাইরের মিডিয়ামটাকে আমি বলছি N0, বা মিউ। মিউ ইউজ করলে মিউ 0 বলতে, আর এখানে এন ইউজ করেছে, আমি এই জন্য এন বলছি। ঠিক আছে? আর কোর যে মিডিয়ামটা আছে, কোরের সেটা ধরে নাও N1। ঠিক আছে? এগুলো কি? এগুলো প্রতিসরাঙ্কগুলো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো। আর ক্ল্যাডিংটা যেটা আছে, এটা হচ্ছে N2। ওকে? ও এখানে ইয়ারটার N3 বলেছে, বাট আমি N0ই বলছি। ঠিক আছে? N3 না বলে N0 বলছি, না হলে কনফিউশন হয়ে যাবে। এটা N0। ঠিক আছে? তাহলে N0, N1 আর N2 এগুলো হচ্ছে এগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই তিনটা মাধ্যমে। আচ্ছা, আর এখানে আলফাটা হচ্ছে তোমার কি? অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? তো এবার অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে এটা দেখানো যায়। এর মানে কি? যে এটা ডেরিভেশনটা করতে হবে না, এটা মনে রাখতে হবে কি? এই জিনিসটা, এটা N0 করে দাও, বা আমি এখানে লিখে দিচ্ছি যে এটা N3, N0টাকে এদিকে গুণ করলে N0 সাইন আলফা হবে। তো N0 সাইন আলফা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ N1 স্কোয়ার মাইনাস N2 স্কোয়ার। দেখো, এটা মনে রাখবো কিভাবে যে N1 স্কোয়ার আগে হবে না N2 স্কোয়ার আগে হবে? তো আমি তোমাদের এটা বললাম যে এটা ডেন্সার মিডিয়াম হবে N1টা, তাহলে নিশ্চয়ই N1টা গ্রেটার দেন N2 হবে না, এর প্রতিসরাঙ্কটা বেশি হবে N2 এর তুলনায়। কারণ কোডটা ডেন্সার, এটা রিয়ারের হবে, তারপরে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, আমি বললাম। তো এর মানে N1টা আগেই লিখতে হবে, কারণ রুটের ভেতরে ছোটটা আগে লিখলে তো ওটা মাইনাস, রুটের ভেতরে মাইনাস ইমাজিনারি নাম্বার চলে আসবে। তো এই জন্য N1 স্কোয়ার আগে, তারপরে N2 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটা আলফাটা কি? আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স যেটা। এবার N0 সাইন আলফা যে আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে N0টা যদি, মানে এটা, এই মিডিয়ামটা যদি এয়ার হয়, এয়ার মিডিয়াম হয়, তাহলে N0 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর যদি অন্য কোনো মিডিয়াম হয়, তাহলে N0টা সেই হিসেবে চেঞ্জ হবে, গ্লাস হলে অন্য কিছু হবে। তো এই পুরো জিনিসটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি নিউমেরিক্যাল অ্যাপারচার। এটাকে বলি নিউমেরিক্যাল অ্যাপারচার। নিউমেরিক্যাল অ্যাপারচার বা সাংখ্য উন্মেষ। সাংখ্য উন্মেষ। ঠিক আছে? নিউমেরিক্যাল মানে নিউমেরিক্যাল থেকে সাংখ্য, আর অ্যাপারচার মানে হচ্ছে উন্মেষ, সাংখ্য উন্মেষ। তো সাংখ্য উন্মেষটা কি কি হয়? এই যে স্কোয়ার রুট অফ এই দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলোর স্কোয়ারের ডিফারেন্সটা নিতে হবে, তাহলে যেটা আসে সেটা। আর আলফাটা তো মানে অনুমত কোনটা, তাহলে আলফা যদি বের করতে হয় তাহলে এই রিলেশনটা থেকে পেয়ে যাব।
তাহলে আলফা যদি বের করতে হয় তাহলে কিভাবে পাবো, যে সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে, এখন ক্লাসটা করতে করতে এটা এক দুবার লিখে নাও কপিতে, তাহলে মুখস্থ হয়ে যাবে। n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার স্কোয়ার রুট, আর নিচে হচ্ছে তোমার n0, এটা সাইন জিরো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স করে পেয়ে যাবো। বোঝা গেছে? তাহলে এই রিলেশনটা আমাদের কাজে লাগবে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। আর একটা জিনিস আর কি বললাম, যে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা হয়, সেটা তোমার আলফার থেকে, মানে অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্স যেটা, অনুমত কোণ থেকে কি বড় হতে হবে না ছোট হতে হবে না সমান? ছোট হতে হবে, সমানে হলেও হ্যাঁ, হবে। ছোট বা সমান হতে হবে, লেস দেন ইকুয়াল হতে হবে, তাহলে সামনে এগো। কারণ না হলে তোমার অভ্যন্তরীণ প্রতিফলনই হবে না, কারণ ভেতরে তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়বেই না ও। আচ্ছা, তো এটা, আচ্ছা এইভাবে করে তারপরে এইভাবে যদি এই অ্যাঙ্গেলে ফেলি আমরা আলফা থেকে কম অ্যাঙ্গেলে, তাহলে তখন কি হবে, এই লাইটটা যাবে গিয়ে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, ক্ল্যাডিংয়ে আর ঢুকছে না, এখানে ঢুকছে। আচ্ছা, এটা লাইট যেহেতু, তাহলে বুঝতেই পারছো এর স্পিড অনেক বেশি হবে। তাহলে এইভাবে সিগন্যাল যদি আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, তাহলে অনেক স্পিডে, মানে উইদাউট এনি লস, মানে লসও খুব কম হবে এখানে, বুঝতে পেরেছো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলছো না, তাহলে এনার্জি লস কম হবে, আর আমরা সহজেই পেয়ে যাব আউটপুট সিগন্যালটা। আচ্ছা, এরপরে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম মানে কি, আমি যে কথা বলছি তাহলে তোমরা শুনতে পাচ্ছ, তাই তো? এর মানে আমি যে কথাটা বলছি সেটা একটা ওয়েভ আকারে আছে না? তো আমি, এটা সোর্স রিজন হলো আমার কথাটার, আর তোমরা ওখানে ধরো শুনতে পাচ্ছ, তো তোমরা আমার শব্দটাই শুনতে পাচ্ছ, মানে এটা ধরো রিসিভার রিজন, রিসিভার, এটা সোর্স রিজন, আর এটা রিসিভ তোমরা করছো তো ওই জায়গাটা। তাহলে আমি কথাটা বলছি, তোমরা কথাই শুনতে পাচ্ছ, তাহলে এর মাঝখানে কিভাবে গেল ইনফরমেশনটা, ওটাই হচ্ছে এটার পার্ট, মানে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের পার্ট। বোঝা গেছে? তো সব থেকে প্রথমে হয় কি, যে এই যে সোর্স, আমি কথাটা বলছি, তাহলে এটা তো একটা সিগন্যাল, তাই না? তো এই সিগন্যালটাকে আমাদেরকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করতে হবে, ইলেকট্রিক সিগন্যাল, ঠিক আছে? তারপরে এই ইলেকট্রিক সিগন্যালকে আমরা অ্যান্টেনা দিয়ে, মানে আমরা যেমন নেটওয়ার্কে এটা ছড়িয়ে দিই হাওয়াতে, এবার তারপরে তোমরা যেখানে আছো ওখানে রিসিভার লাগানো থাকে, রিসেপ্টর, ঠিক আছে? রিসিভারটা ও কি করে, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাবজর্ব করে, ডিটেক্ট করে, ডিটেক্টর বলা হয়। ও রিসিভ করার পর এখানে যেটা আমাদের যে শব্দটা, যেটা ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়েছিল, তারপরে এ রিসিভ করবে ইলেকট্রিক সিগন্যালটাকে, এবার ও ইলেকট্রিক সিগন্যালটাকে ডিকোড করবে, ডিকোড, ঠিক আছে? তো ডিকোড করে আবার তোমাদের কি করছে, শব্দটা ও দিচ্ছে, আমি যেটা বলেছিলাম ওটা দিচ্ছে। তো এখানে কিছু নয়েজ আসতে পারে বা কিছু, তো যত অ্যাকুরেটলি, এই জন্য না, আমি যেটা অ্যাকচুয়াল কথা বলছি তোমরা অতটা, কিছু নয়েজ আসছে বা কিছু আসছে শুনতে পারো না, তো ভালো ডিভাইস হলে ভালো শুনতে পারো। এবার পয়েন্ট হচ্ছে, তাহলে এখানে এই যে শব্দ থেকে যখন ইলেকট্রিক্যাল সিগন্যাল করলাম, এবার ইলেকট্রিক্যাল সিগন্যালকে পাঠাতে হবে, তারপরে এখানে ডিকোড করবে, তারপরে তোমরা আবার শব্দটা শুনতে পারবে। এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে পাঠাবো কিভাবে, আমি যে এখানে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমি বললাম যে কথাটা, তো তার একটা ফ্রিকোয়েন্সি আছে, এবার সেই ফ্রিকোয়েন্সিটা অনেক কম হয়, তাই না? মানে মানে এরকম ধরো আমি আঁকছি, তার একটা ফ্রিকোয়েন্সি অনেক কম হয়, এরকম আছে ধরো, মানে ওয়েভলেন্থটা বেশি, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক কম, মানে ওয়েভলেন্থ বেশি আছে, ধরো সিগন্যালটা এরকম। এবার পয়েন্ট হচ্ছে যে এটার ওয়েভলেন্থটা বেশি, ল্যামডা ধরো ওয়েভলেন্থ বলছি, ওয়েভলেন্থে যদি বেশি হয়, তাহলে একটা লাইন আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে কি ব্যাপারটা।
দেখো 30 মেগা হার্জ, মেগাহার্জ মানে 10⁶ হার্জ আর কি। সিগন্যাল হ্যাজ মাচ লঙ্গার ওয়েভ লেন্থ। 30 মেগাহার্জ মানে ফ্রিকোয়েন্সি 30 মেগাহার্জ আছে একটা, আর একটা 300 মেগাহার্জ আছে। তাহলে নিশ্চয়ই এর কম্পাঙ্ক কম, এর কম্পাঙ্ক বেশি, আর এর কম্পাঙ্ক কম মানে এর ওয়েভ লেন্থটা বেশি, ল্যামডাটা, তাই না? আর এর ওয়েভ লেন্থটা কম, তাহলে λ1 বলছি, λ2 বলছি। দেখো এবার এই ল্যামডার ওয়েভ লেন্থকে যদি আমাকে সেন্ড করতে হয়, তো আমাদের যে অ্যান্টেনাটা ইউজ করতে হয় না, অ্যান্টেনাটা, তো সেই অ্যান্টেনাটা যে ডাইমেনশনটা হয় সেটা ল্যামডার উপরে নির্ভর করে, বুঝতে পেরেছো? ল্যামডার উপরে। এর মানে ল্যামডা যদি বেশি হয় তাহলে তোমার ডাইমেনশনটাও বড় রাখতে হবে, মানে অ্যান্টেনাটার সাইজ বড় হতে হবে। তো এর মানে কি বোঝা গেল যে 30 মেগাহার্জ কম কম্পাঙ্কের যে ফ্রিকোয়েন্সিটা, কম কম- কম কম্পাঙ্কের যে সিগন্যালটা, সেটাকে যদি সেন্ড করতে হয় তাহলে অনেক বড় অ্যান্টেনার দরকার আছে, যেটা ইনকনভিনিয়েন্ট। ঠিক আছে, ইনকনভিনিয়েন্ট মানে ধরো দেখা গেল, যেমন ধরো 30 মেগাহার্জ সিগন্যালের জন্য এখানে লার্জার অ্যান্টেনা লাগবে, 2.5 মিটার, বুঝতে পারছো? অনেক বড় লম্বা, 2.5 মিটারের একটা অ্যান্টেনা লাগবে। কিন্তু 300 মেগাহার্জের জন্য কত লাগছে? 0.25 মিটার খালি লম্বা অ্যান্টেনা লাগছে, মানে এটুকু লাগছে। তাহলে কোনটা সুবিধা বেশি? যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটার জন্য অ্যান্টেনাটা বেশি সুবিধা না, ছোট অ্যান্টেনায় হয়ে যাচ্ছে। আর আমরা তো এটাই চাই যে সব যত ছোট হয় তত ভালো। তো আমার কথা হচ্ছে, যদি আমাকে সিগন্যালটা সেন্ড করতে হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা যদি বেশি হয়, সিগন্যালটার অনেক বেশি, তাহলে আমার সেন্ড করতে ইজি হবে, তাহলে ছোট অ্যান্টেনা হবে, আমি ওখান থেকে সেন্ড করে দেবো। কিন্তু আমি যে কথাটা বলছি সেটার তো ওয়েভলেন্থটা অনেক বেশি, মানে সেটার তো এনার্জি অনেক কম। তো আমাকে এই জন্য দরকার কি পড়লো, এই সিগন্যালটার সাথে আর একটা অন্য সিগন্যালের, যেটাকে আমরা বলছি ক্যারিয়ার সিগন্যাল, মানে যে নিয়ে যাবে আর কি আমার শব্দটাকে, আর এই ক্যারিয়ার সিগন্যালটার ফ্রিকোয়েন্সিটাকে অনেক বেশি রাখবো। ঠিক আছে, তাহলে এই ক্যারিয়ার সিগন্যালটার সাথে আমার সিগন্যালটার, মানে আমার মেসেজটাকে মিক্সড করতে হবে। মিক্সড করে আমি ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠাবো। ঠিক আছে, তারপরে ওখানে রিসিভার যে আছে সে ক্যারিয়ার সিগন্যালটাকে রিসিভ করবে, ডিটেক্ট করবে, করে ও আবার যেটা এখানে মিক্স করেছিলাম সে ওখানে ডিকোড করবে। ডিকোড করে আমাকে আবার আমার শব্দটা দিয়ে দিবে, আর বাকি ক্যারিয়ারটাকে ওটা আলাদা ফিল্টার করে দিবে। তাহলে এইভাবে পুরো সিস্টেমটা কাজ করে, বোঝা গেছে? তো এখানে আমার কথাটাকে, মানে আমার কথার যে সিগন্যালটা হলো সেটা, মানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা বলি মডিউলে। আচ্ছা, এই যে প্রসেসটা হলো না, এই সিগন্যালটা আর এই সিগন্যালটাকে যে আমি একসাথে করলাম, এই প্রসেসটাকে বলছি মডিউলেশন। মডিউলেশন করা। আর এখানে যে ডিকোড করবে যখন, মানে আলাদা আলাদা করবে, আবার আমাকে, তোমাকে, তোমাদের আমার শব্দটাকে শোনাবে, তো ডিকোড করতে হয়। তো সেইখানে সেটাকে আমরা বলি ডিমডিউলেশন। ডিমডিউলেশন মানে মডিউলেশনের উল্টো। এর মানে মডিউলেশন মানে এটা বুঝবে যে একটা ধরো কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে আর একটা অনেক বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে, এই দুটোকে আমাকে মার্জ করতে হবে। তো মার্জ করাটাকে বলছি মডিউলেশন। আর এখানে মার্জ হয়ে যাওয়ার পর এখানে যখন ডিকোড করব ওটাকে হচ্ছে ডিমডিউলেশন। এবার মডিউলেশনটা করব কিভাবে? তো মডিউলেশনটা তিন ভাবে করা যায়। ঠিক আছে, মডিউলেশনটা তিন ভাবে করা যায়। একটা তো কি, যে আমি ওর অ্যাম্পলিটিউডটাকে মডিউলেট করতে পারি, অ্যাম্পলিটিউডটাকে মডিউলেট করতে পারি, তাহলে ওটাকে আমরা বলি অ্যাম্পলিটিউড মডিউলেশন, এএম। রেডিওতে দেখবে যে এএম লেখা থাকে, এর মানে অ্যাম্পলিটিউড মডিউলেশন। আর একটা কি করতে পারি, যে ওর ফ্রিকোয়েন্সিটাকে মডিউলেট করতে পারি, তাহলে ওটাকে বলছি ফ্রিকোয়েন্সি মডিউলেশন, মানে এফএম। রেডিওতে দেখবে এফএমও লেখা থাকে। ঠিক আছে, আর একটা হয় যে পালস মডিউলেশন। পালস মডিউলেশন
পিএম, বাট এটার অতটা দরকার নেই। তো অ্যাম্প্লিটিউড মডিউলেশনটা আমাদের ডিটেলসে পড়বো, আর ফ্রিকোয়েন্সি মডিউলেশনটা একটু জাস্ট হালকা করে পড়বো, আর এটা জাস্ট আমি একটা ছবি দেখিয়ে দেবো খালি, কারণ অ্যাম্প্লিটিউড মডিউলেশনটা ইম্পর্টেন্ট আছে। তো অ্যাম্প্লিটিউড মডিউলেশনটা শুরু করা যাক। তাহলে অ্যাম্প্লিটিউড মানে কি? অ্যাম্প্লিটিউড মানে বিস্তারটা, তাই তো? মানে একটা যদি আমি সিগন্যাল ড্র করি এরকম, তাহলে অ্যাম্প্লিটিউড মানে এটার কথা বলছি। তো এই অ্যাম্প্লিটিউড মডিউলেশনে এই অ্যাম্প্লিটিউডটার ব্যাপারে আমরা মডিউলেট করব, কিভাবে করব? তাহলে এই ছবিটা দেখো, তাহলে বোঝা যাবে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এই যে জিনিসটা আছে প্রথম সিগন্যালটা, এটা কি? এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, মানে আমি যে কথাটা বলছি সেটার তুলনামূলক, সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলে যেটা হবে সেটা হচ্ছে এটা। তাহলে দেখতেই পাচ্ছো যে এখানে ওয়েভ লেন্থটা অনেক বেশি আছে, এর মানে এর ফ্রিকোয়েন্সিটা অনেক কম আছে, কারণ ওয়েভ লেন্থ আর ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল। এবার আমাদের কি করতে হবে? একটা হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ওয়েভ নিতে হবে। তাহলে এই জন্য এটা নেওয়া হয়েছে ক্যারিয়ার সিগন্যাল, মানে আসলে এ বহন করে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই দুটোকে মিক্স করতে হবে, মিক্স করে আমরা যে সিগন্যালটা পাবো সেটাকে বলবো কি? অ্যাম্প্লিটিউড মডিউলেশন বা অ্যাম্প্লিটিউড মডিউলেটেড সিগন্যাল, ঠিক আছে? এএম সিগন্যাল বলবো। তাহলে এই যে জিনিসটা পেয়েছি অ্যাম্প্লিটিউড মডিউলেটেড সিগন্যাল। এবার এটা কিভাবে করতে হয়? তো তার জন্য একটা ইলেকট্রনিকের অনেক জটিল সার্কিট আছে, অপ অ্যাম্প টপ অ্যাম্প ইউজ করে টোরে, ওগুলো আমার দরকার নেই। শুধু এখানে এটা দেখো, এখানে এটা দেখো, আমি যেটা দেখাচ্ছি সেটা খালি দেখবে। এই জিনিসটা দেখো, এই অবধি, ঠিক আছে? আর এখানে এই অবধি দেখবে। পিক অবধি নিয়ে যাচ্ছি, এখানেও পিক অবধি নিয়ে যাচ্ছি। তাহলে এই এখান থেকে এখান অবধি দেখো, এটা সোজা যদি করি, তাহলে এর যে এনভেলপটা আছে সেই এনভেলপটার মতো এই সিগন্যালটাকে এভাবে করে এর উপরে পড়ে গেছে না? আর এটার যেখানে মিনিমাম আছে, মানে নেগেটিভে, সেটা এখানে মিনিমাম হয়ে গেছে। মানে এর সোজা যদি করি, তাহলে এখানে এটা মিনিমাম হয়ে গেছে। কিন্তু এর মানে কি? এখানে অ্যাম্প্লিটিউডটা মডিফাই হয়েছে। কি মডিফাই হয়েছে? মানে এই ক্যারিয়ার সিগন্যালটার কি মডিফাই হয়েছে? অ্যাম্প্লিটিউডটা মডিফাই হয়েছে, মানে এর বিস্তারটা মডিফাই হয়েছে। আচ্ছা, মডিফাই হয়ে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সিটার কোনো চেঞ্জ হয়েছে কি? এখানে ফ্রিকোয়েন্সিটা দেখো, এখানে যদি আমি সোজা করি তাহলে এখানে যতবার আপ ডাউন হয়েছে এইভাবে, এর সোজা দেখো এখানে এখানে অতবার আপ ডাউন হয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সিটার কোনো চেঞ্জ হয়নি এখানে, শুধু চেঞ্জ হয়েছে কি বা মডিফিকেশন হয়েছে কি? অ্যাম্প্লিটিউডটার। তো এই জন্য এই ধরনের মডুলেশনটাকে আমরা কি বলবো? অ্যাম্প্লিটিউড মডিউলেশন। এবার কি করব? এই যে সিগন্যালটা অ্যাম্প্লিটিউড মডিউলেটেড সিগন্যাল যেটা, এইটাকে আমরা অ্যান্টেনা দিয়ে পাঠাবো। তাহলে এটাকে অ্যান্টেনা দিয়ে পাঠালে লাভ কি হলো? লাভ এটা হলো যে দেখো এর ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, তাহলে আমাকে এক নম্বর ছোট অ্যান্টেনা লাগবে, একটা লাভ এটা হলো। আচ্ছা, 2 নম্বর লাভ কি হলো? 2 নম্বর লাভ হচ্ছে যে ধরো যে মানে যেটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়, লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল, তো ওর এনার্জিও তো কম না? ওর এনার্জিও কম। আচ্ছা, ওর যদি এনার্জি কম হয় তাহলে ও বেশি দূর অবধি যেতেই পারবে না, তাই না? আমি এখানে বলছি, তোমরা কে কোথায় আছো? আমি যে বলছি, তো কেউ কেরালাতে আছে সাপোজ ধরো, তাহলে সে এখানে শুনতে পারবে, কিন্তু দেখা গেল লো এনার্জি ফ্রিকোয়েন্সি যদি হতো, লো ফ্রিকোয়েন্সি হতো, তাহলে এনার্জি কম হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি দূর যেত না, দেখা গেলো কলকাতার বাইরেই যাচ্ছে না। মানে আমি যদি এই সিগন্যালটাকেই যদি খালি সেন্ড করতাম, তাহলে এটা তো লো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো বেশি দূর যেতই না। কিন্তু আমি করেছি কি, এটার সাথে
যখন মডিউলেট করে দিয়েছি তাহলে এটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, এই যে এই ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, অনেকবার কাঁপছে এটা পার্টিকুলার টাইমে। তাহলে কি হলো, আমাদের অ্যামপ্লিটিউড মডিউলেট করাতে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল। এবার ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে দূর অবধি সিগন্যালটা যাবে। তাহলে মডিউলেশন দরকার কেন পড়লো, এই জন্য দরকার পড়লো যাতে ফ্রিকোয়েন্সিটা বাড়ে, মানে এনার্জিটা বাড়ায় অ্যাকচুয়ালি সিগন্যালটার। তাহলে অনেক দূর অবধি যেতে পারবে, অনেক দূর অবধি লোকজন শুনতে পারবে। ঠিক আছে, তারপরে এই অ্যান্টেনার কথাটা বললাম যে ওটা। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, যে ধরো আমি মডিউলেশন করে দিলে একটা সুবিধা হয়, কারণ আহ, আমি যে কথাগুলো বলি, তো আমার কথাগুলোর ফ্রিকোয়েন্সিটা ভেরিয়েবল হতে পারে কি, আমি কখনো কথাগুলো বেশি, ফ্রিকোয়েন্সিটা কম বেশি হতেই পারে। কিন্তু এই যে সিগন্যালটা আমি দিচ্ছি এর একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, যে ধরো সাপোজ 40 থেকে 50 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি দিলাম। তাহলে এই 40 থেকে 50 মেগাহার্টজ যদি দিই, তাহলে কি হবে যে এই রেঞ্জেই কিন্তু ও সিগন্যালটাকে ট্রান্সফার করবে। তাহলে অন্য কেউ যদি পাঠাতে চায় অন্য সিগন্যাল, তাহলে সে অন্য একটা রেঞ্জ চুজ করবে 50 থেকে 60 মেগাহার্জের। তাহলে একটা আমি এটা বলতে চাচ্ছি যে ওভারল্যাপিং হবে না, তাহলে মানে ওভার ক্রসিং হবে না, যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, দেখা গেলো আরো অন্য কারো কথাও শুনতে পাচ্ছ, তো এরকম হবে না। তাহলে এটার জন্য একটা মডুলেশনের দরকার পড়ে আমাদের। ঠিক আছে, অনেক দূর যাতে পাঠানো যায়, এগুলো নয়েজ ক্যান্সেলেশন হয় যাতে, তো নয়েজ ক্যান্সেলেশনের জন্য আমরা কিন্তু এটা করি, অ্যান্টেনার সাইজটা ছোট। তো এই বিভিন্ন কারণে আমাদের মডুলেশনের দরকার পড়ে। এবার একটু এখানে অ্যামপ্লিটিউড মডুলেশনটা ডিটেইলিং করি। এই যে এটা ধরো, এটা মেসেজ সিগন্যাল, তো এই মেসেজ সিগন্যালটাকে আমরা মডিউলেটিং সিগন্যালও বলি, মডিউলেটিং সিগন্যাল। আর এটা ক্যারিয়ার সিগন্যাল হলো। ঠিক আছে, তো এটার সাপোজ ধরে নাও আমি এর যে মানে ভোল্টেজটা, সেটাকে বলছি ভি এম, এম ফর মডিউলেটিং সিগন্যাল। ঠিক আছে, তো সেটা ধরে নাও ওর একটা অ্যাম্পলিটিউড আছে বিস্তার, তাহলে ওটাকে বলছি এ এম, এ এম ফর এর যে এই অ্যাম্পলিটিউডটা, এটা এ এম। আর কস ওমেগা এম টি। ঠিক আছে, ওমেগা এমটা কি, ওমেগা এমটা হচ্ছে এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, যেটা ওমেগা এমটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কার, মানে কৌণিক কম্পাঙ্ক কার, এই ক্যারিয়ার এই মেসেজ সিগন্যালটা, মডিউলেটিং সিগন্যালটা, এম ফর মডিউলেটিং সিগন্যাল। আর ক্যারিয়ার সিগন্যালটা যেটা আছে, তাহলে এর একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটাকে আমি বলছি ভি সি, সি ফর ক্যারিয়ার। আর এর অ্যাম্পলিটিউড যেটা এটা, সেটাকে বলছি এ সি। আর এর কৌণিক কম্পাঙ্কটা ওমেগা সি যদি হয়, তাহলে ওমেগা সিটি। তাহলে ওমেগা সিটা হলো কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল, এইভাবে করে। আচ্ছা, এটা তোমরা নিশ্চয়ই জানো যে এম ওমেগা আর ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কটা কি, 2 পাই × এফ। কৌণিক কম্পাঙ্ক আর নর্মাল কম্পাঙ্কের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা 2 পাই এফ। এটাও লাগবে আমাদের, এটা একটু জেনে রাখবে। এবার আমরা করেছি কি, এই দুটোকে ওভারল্যাপ করেছি, তো মডিউলেট করেছি। তো মডিউলেট করেছি, তো এখানে আমাকে বলো এই যে সিগন্যালটা, যেটা মডিউলেটেড ওয়েভ যেটা, সেটার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয়েছে কি, ফ্রিকোয়েন্সির কম্পাঙ্কটা কোনো চেঞ্জ হয়েছে? ক্যারিয়ারটার রেসপেক্টে দেখো, চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি। তো এটার সাপোজ ধরো আমি এর এর যে ভোল্টেজটা, এটাকে আমি ভি বলছি। ঠিক আছে, তাহলে ভি যদি বলি, বা ভি এ এম বলতে পারি, এ এম অ্যাম্পলিটিউড মডিউলেটেড ভোল্টেজটা, তো এর ফ্রিকোয়েন্সিটা যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে নিশ্চয়ই এখানে কস ওমেগা সি টার্মটাই থাকবে, আর বাকি অ্যাম্পলিটিউডটার ভেরিয়েশন হয়েছে, ঠিক কি না?
এখানে দেখো অ্যাম্পলিটিউডটার ভেরিয়েশন হয়েছে, অ্যাম্পলিটিউডটা, তাহলে এর মানে অ্যাম্পলিটিউডটাতে কোনো চেঞ্জ আসছে। তাহলে এখানে এসিটা তো ঠিক আছে, এসিটা লিখলাম, প্লাস একটা আরও কিছু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? সাপোজ আমি ওটা ধরে নিচ্ছি কে টাইমস ভি এম, কারণ এই ভিএমটা চেঞ্জ করেছে না, তাহলে কে টাইমস ভিএম। কেটা কি? তাহলে কেটা একটা কনস্ট্যান্ট ধরে না। তো আমি এই ভিএমটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে এটা হবে এসি প্লাস কে এম, তারপরে কস ওমেগা এম টি, এটা অ্যাম্পলিটিউড হলো কস ওমেগা সিটি। তাহলে এই পুরো জিনিসটা অ্যাম্পলিটিউড হলো কার? এই এএম সিগন্যালটার, অ্যাম্পলিটিউড মডিউলেটেড সিগন্যালটার, ভিএএমটা। তাহলে এখানে তোমরা দেখতেই পারছো যে এর যে অ্যাম্পলিটিউডটা, সেই অ্যাম্পলিটিউডটা কীভাবে ভ্যারি করছে। এবার দেখো আমি যদি এটা একটু সিম্পলিফাই করি, তাহলে আমি গুণ করে দিচ্ছি, এটা আর এটা গুণ করে দিচ্ছি, প্লাস কে এম কস ওমেগা এম টি কস ওমেগা সিটি। আচ্ছা, আর এটা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ওপর নিচে, ঠিক আছে। তাহলে এটা 2 কস ওমেগা এম টি আর কস ওমেগা সিটি হলো। মানে এটা এরকম ফর্মুলায় ফেলবে, এবার ফেলতে পারবো যে কস 2 কস এ কস বি, ঠিক আছে। তাহলে 2 কস এ কস বি কে আমরা যদি ফর্মুলায় ফেলি, তো এটা ম্যাথামেটিক্সের জিনিস, তাহলে কি হয় যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি হয়। মানে 2 কস এ কস বি মানে যেটা হয় কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি হয়। এই জিনিসটা যদি এখানে লিখো, দেখো ডেরিভেশনটা আমার মনে হয় না দরকার, বাট এখান থেকে যে রেজাল্টগুলো আছে সেগুলো দরকার আছে, এই জন্য ডেরিভেশনটা আমি করছি, কারণ এটা বুঝতে পারবে তাহলে। আর এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারছি তাহলে? কস এ প্লাস বি মানে ওমেগা এম প্লাস ওমেগা সি টি প্লাস কস এ মাইনাস বি, তাহলে ওমেগা সি মাইনাস ওমেগা এম লিখছি। তুমি বলবে স্যার আপনি ওমেগা সি আগে কেন লিখলেন, ওমেগা এম আগে লিখতে পারতেন। কারণ ওমেগা সিটা বেশি না, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা বেশি, এই জন্য ওমেগা সিটা আগে লিখলাম। আর কসের ভেতরে আগে পিছে লেখা অসুবিধা নেই, কস মাইনাস সিটা মানে কস সিটাই হয়। বোঝা গেছে? তো এই জিনিসটা, তাহলে এখান থেকে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে এই যে অ্যাম্পলিটিউড মডিউলেটেড সিগন্যালটা যে হলো, এই জিনিসটা এখানে কি কি আছে? এখানে তো তোমার ক্যারিয়ার সিগন্যালটা আছে, দেখো ক্যারিয়ার সিগন্যালটা আছে যার ফ্রিকোয়েন্সি ওমেগা সিটি, মানে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, বাহক যেটাকে বলছি, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, ওটা আছে। এর পাশাপাশি আরও দুটো কম্পোনেন্ট এসেছে, একটা হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা মানে এটা মাল্টিপ্লাইড বাই এই জিনিসটা, আর একটা হচ্ছে এই জিনিসটা মানে এটা মাল্টিপ্লাইড বাই এই জিনিসটা, যার ফ্রিকোয়েন্সি ওমেগা সি, ওমেগা এম প্লাস ওমেগা সি, আর একটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা। বোঝা গেছে? তো আমি এটা বলতে যাচ্ছি যে ভি এ এম এ তোমার একটা তো ছিল, কি ছিল, এসি কস ওমেগা সিটি প্লাস কে এ এম বাই 2 কস ওমেগা সি প্লাস ওমেগা এম টি আর প্লাস কস ওমেগা সি মাইনাস ওমেগা এম টি, ঠিক আছে।
তো একটা বললাম এটা ক্যারিয়ার সিগন্যালটাই বললাম। কিন্তু এখানে আরো দুটো জিনিস আছে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম, আর এই জিনিসটা হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম ফ্রিকোয়েন্সি। তো এই সিগন্যালগুলোকে কি বলি? তো এই সিগন্যালগুলোকে বলি আমরা, যেটা হাইয়ার ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, আপার সাইড ব্যান্ড বলি, ঠিক আছে? এটাকে বলি আপার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড বা ইউএসবি। আর যেটা লোয়ার ফ্রিকোয়েন্সি আছে সেটাকে কি বলবো? লোয়ার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, এলএসবি। তাহলে এই সিগন্যালগুলোকে কি বলবো? আপার সাইড ব্যান্ড সিগন্যাল আর লোয়ার সাইড ব্যান্ড সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এই আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা, এদের মধ্যে ডিফারেন্সটা যদি নিই তাহলে ডিফারেন্সটা কত হবে? তাহলে এটা মাইনাস এটা যদি করো তাহলে দেখো ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম, তাহলে ওমেগা সি কেটে গিয়ে 2 ওমেগা এম হবে। তাহলে ডেল্টা ওমেগা ইজ ইকুয়াল টু 2 টাইমস ওমেগা এম। এই যে 2 টাইমস ওমেগা এম হলো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে বলি ব্যান্ড উইথ, ব্যান্ড উইথ। আমাদের যে রেডিও চ্যানেলগুলো হয় না, তো ওদের একটা ব্যান্ড উইথ ফিক্সড করে দেওয়া হয়। ব্যান্ড উইথ ফিক্সড করে দেওয়া হয় মানে, যে সাপোজ বলে দিল যে তোমার ব্যান্ড উইথ হচ্ছে 40 মেগাহার্জ থেকে 80 মেগাহার্জ। এর মানে ও এই রেঞ্জের সিগন্যালগুলোকে খালি সেন্ড করতে পারবে ওর স্টেশন থেকে, অন্য রেঞ্জের সিগন্যাল ও পারবে না। অ্যালট করা হয় ব্যান্ড উইথটাকে, ঠিক আছে? ওটা অকশন করা হয়, ওইভাবে সেল করা হয়। তো এটা হচ্ছে ব্যান্ড উইথ, ঠিক আছে? আচ্ছা, এটাকে ফ্রিকোয়েন্সি টার্মেও তোমরা লিখতে পারো। মানে যদি 2 পাই দিয়ে, ওমেগা মানে কি 2 পাই এফ না, তাহলে 2 পাই কেটে গেলে এফ দিয়ে লিখতে পারো। এটা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টার্মে, তাহলে ডেল্টা এফ যদি লেখো তাহলে 2 এফ এম হয়ে যাবে, ঠিক আছে? 2 এফ এম হয়ে যাবে। তাহলে এফ এমটা কি ছিল? এফ এমটা হচ্ছে মডুলেটিং সিগন্যালটার কম্পাঙ্ক, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটিং সিগন্যাল। মানে আমি যে শব্দটা বলছিলাম সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার পরে যে ফ্রিকোয়েন্সিটা আসে ওটা ফ্রিকোয়েন্সি অফ দ্য মডুলেটিং সিগন্যাল, ঠিক আছে? তো এটা ব্যান্ডউইথটা মানে 2 এফ এম হয়, মানে এর যা ফ্রিকোয়েন্সি এটার ক্যারিয়ার মেসেজ সিগন্যালটার, সেটা ডবল করে দাও, সেটা তোমার ব্যান্ডউইথ দিবে এর মানে। আচ্ছা, এই জিনিসটা হলো। এবার এখানে দেখো কোথায় গেল এই যে জিনিসটা, এই জিনিসটা যেটা লিখেছিলাম, এইটা তো তোমার এএম সিগন্যালটার অ্যাম্পলিটিউড দিচ্ছে না। মানে আমি যেটা বক্স করছি, অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটার অ্যাম্পলিটিউড দিচ্ছে, তো ওটা যদি আমি লিখি আলাদা করে তাহলে ওটাকে আমি বলছি, মানে এই জিনিসটাকে আমি এভাবে করে লিখছি এখানে, যে এ কস ওমেগা সিটি। তাহলে এ জিনিসটা, ক্যাপিটাল এ জিনিসটা ওটা কি দিচ্ছে? ক্যাপিটাল এ জিনিসটা দিচ্ছে এসি প্লাস কে এম কস ওমেগা এমটি, এসি প্লাস কে এম কস ওমেগা এমটি। এবার এই জিনিসটাকে আমি এসিটা ধরো কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো? 1 প্লাস কে এম বাই এসি কস ওমেগা এমটি।
এবার এই যে জিনিসটা আসলো কে এ এম বাই এসি, ঠিক আছে, তো এটাকে আমি ধরো একটা টার্ম ধরে নিচ্ছি 1 প্লাস, এটাকে বলছি এম স্মল এম এ কস ওমেগা এম টি। এম এটা কি? এম এটা হলো কে এ এম বাই এসি। এই জিনিসটাকে আমরা বলি মডিউলেটিং ইন্ডেক্স, মডিউলেশন মডিউলেশন ইন্ডেক্স, মডিউলেশন ইন্ডেক্স বা মডিউলেশন সূচক বলা হয়। মডুলেশন সূচক, ঠিক আছে। আচ্ছা, মডুলেশন সূচক তাহলে কি দিল? কে এ এম বাই এসি, ঠিক আছে। এটার মানে এটা আসলে ফিজিক্যালি যদি মানে এর মানেটা বুঝতে যাও তাহলে এটা মানে কিরকম, মানে এটা যদি মডুলেশন এর ভ্যালুটা যদি 1 আসে তাহলে আমি বলবো যে 100% মডুলেশন হয়েছে, মানে কোনো নয়েজ টয়েজ হয়নি, কিচ্ছু হয়নি, মানে এই জিনিসটা দিচ্ছে যে কত পার্সেন্ট মডুলেশন হয়েছে, ওই জিনিসটা হচ্ছে এম এটা রিপ্রেজেন্ট করছে। এবার এই এম এর ভ্যালুটা আমাদের কাজে লাগবে কোশ্চেনে, ঠিক আছে। কোশ্চেনে এম এর ভ্যালুটা দিয়ে দেয়, আরও এক দুটো রিলেশন আছে ওগুলো দেখতে হবে তাহলে। আচ্ছা, আমি যদি এই অ্যাম্পলিটিউড মডিউলেটেড সিগন্যালটা দেখি তাহলে কি পেলাম? এ ইজ ইকুয়াল টু এটা পেলাম, এ ইজ ইকুয়াল টু এসি 1 + ma cos ওমেগা এম টি। আচ্ছা, এই এটা কি? এটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডিউলেটেড ওয়েভটার বিস্তারটা, অ্যাম্পলিটিউডটা। তো তাহলে এর বিস্তারটা ম্যাক্সিমাম বিস্তার কত হবে? তাহলে cos ওমেগা এম টিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? ওটা হবে 1 + ma হবে। মিনিমাম বিস্তার কত হবে? 1 - ma হবে, কারণ cos m এর মিনিমাম মান হচ্ছে -1। এই দুটো যদি আমি সলভ করি না, এই দুটোকে যদি সলভ করি আর এম এটা বের করি তাহলে কি হবে? এটা মাইনাস এটা করো আর নিচে এটা প্লাস এটা করো, মানে আমি এটা বলছি এ ম্যাক্স মাইনাস এ মিন করো, তাহলে কি হবে? এখানে 2 ma ac দিবে, আর নিচে তুমি যদি করো এ ম্যাক্স মাইনাস প্লাস এ মিন, প্লাস করলে এম এ কেটে গেল নিচে, আর খালি 2 ac দিল, 2 ac কেটে যাবে, এটা দিবে তোমার মডুলেশন ইন্ডেক্সটার ভ্যালু। বোঝা গেছে? এর মানে মডুলেশন ইন্ডেক্সটা তুমি বের করতে পারবে যদি তোমার মানে এটা দেওয়া মডুলেটেড সিগন্যালটার যদি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা দেওয়া থাকে, অ্যাম্পলিটিউডটা দেওয়া থাকে, তাহলে বের করতে পারবে এম এটা। ক্লিয়ার আছে এই অবধি? আচ্ছা, আর 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 একটু সহ্য করে নাও, আর এক দুটো আছে ডেরিভেশন, তারপরে আমরা চলে যাব। তোমাদের তো সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, খালি পাওয়ারটা দেখে নি, ঠিক আছে, যে পাওয়ারটা কত হয় অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটার আজকে কি পাওয়ার। কেমিস্ট্রি ক্লাস নেই তো স্যার? দেখো, এই যে এএম সিগন্যালটা যেটা পেলাম না, অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালটা, মানে এটার কথা বলছি, এই যে সিগন্যালটা যেটা পেলাম, তো ওই সিগন্যালটার আমি পাওয়ারটা, ক্ষমতাটা কত হয় ওটা বের করতে যাচ্ছি, ঠিক আছে, পাওয়ারটা। তো ওটার যদি পাওয়ারটা আমাকে বের করতে হয়, তো এখানে আমি কার টার্মে বের করব? এএম সিগন্যালটার পাওয়ার যে বের করব, কার টার্মে বের করব? তো এই যে এইটা ক্যারিয়ার সিগন্যালটা আছে এর টার্মে বের করব, পিসি, এটাকে বলছি পিসি এর পাওয়ার। আর এখানে যেটা পেলাম আপার সাইড ব্যান্ড পেলাম না,
অ্যাম্প্লিটিউড মডুলেটেড সিগন্যালে আপার সাইড ব্যান্ড একটা পেলাম ওটা, আর লোয়ার সাইড ব্যান্ড যে পেলাম এটা। মানে এখানে দেখো অ্যাম্প্লিটিউড মডুলেশনে কটা পার্ট আছে, তিনটা না, একটা ক্যারিয়ার সিগন্যালটা, তাহলে এর ক্যারিয়ার সিগন্যালটার পাওয়ার ধরে নাও পিসি, আর একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আছে, এটার পাওয়ার ধরে নাও পি আপার সাইড ব্যান্ড মানে ইউএসবি, আর এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, তাহলে এটার পাওয়ার ধরে নাও পি এলএসবি। তাহলে টোটাল পাওয়ার কত হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা হবে না? তো এএম সিগন্যালের পাওয়ার যদি বের করতে হয় পি এএম যদি বলি, তাহলে নিশ্চয়ই এটা হবে পি সি প্লাস পি আপার সাইড ব্যান্ড প্লাস পি লোয়ার সাইড ব্যান্ড। এটা কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম, এখান থেকে। বোঝা গেছে? পাওয়ারগুলো তো স্কেলার কোয়ান্টিটি, এমনি যোগ করে দেবো নর্মালি, তাহলেই হবে। আচ্ছা, আবার পাওয়ার মানে কি হয়? পাওয়ার মানে আমরা যদি দেখি ইলেকট্রিসিটিতে দেখেছিলাম ভি স্কোয়ার বাই আর, হয়তো ভি স্কোয়ার বাই আর, কিন্তু এখানে ভি স্কোয়ার এসিতে ভি মানে ভি কোনটা নিতে হবে, ভি আর এম এসটা নিতে হবে। তাহলে ভি আর এম এস, ডিসিতে ভি স্কোয়ার বাই আর ছিল, কিন্তু এসিতে হলে ভি আর এম এস স্কোয়ার বাই আর নিতে হবে। আরটা কি, আরটা রেজিস্ট্যান্স। কোথাকার রেজিস্ট্যান্স, যে আমরা যে সার্কিটটা ইউজ করব না, সেখানে যে রেজিস্ট্যান্সটা ইউজ করব সেটার রেজিস্ট্যান্স। বোঝা গেছে? কিন্তু এখানে আর এর দরকারই পড়বে না, দেখবে তো। এটা তো জেনারেল ফর্মুলা হলো, তাহলে পিসিটা কত হবে? পিসিটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা হবে মানে এসি, যেটা আমি লিখছিলাম পিসিটার যে অ্যাম্প্লিটিউড ওটা এসি লিখেছিলাম, তাহলে এসি এটা আরএমএস ভ্যালুটা নিতে হবে, তার স্কোয়ার বাই আর হবে। আচ্ছা, আবার এসি আরএমএস মানে কি, ভি আরএমএস মানে কি হয়? ভি নট বাই টু হয় না? V0/√2। হ্যাঁ, ভি জিরো বাই √2 রুট টু স্যার। হয়, আচ্ছা রুট টু হয়, ঠিক। তাহলে রুট টু হয়। হ্যাঁ। হুম। তো এখানে এসি আরএমএস মানে কি হবে, এসি বাই রুট টু হবে, তার স্কোয়ার বাই আর। তো কি পেলাম, এসি স্কোয়ার বাই টু আর। এটা পি সি হলো। পি ইউ এস বি যদি দেখি, তাহলে সেটা কি হবে, সেটা কি হবে? তাহলে সেটার অ্যাম্প্লিটিউডটা কি আছে দেখো, কে এ এম বাই টু তো। আচ্ছা, এটা কে এ এম বাই টু দুটোরই অ্যাম্প্লিটিউড, রাইট? মানে পি ইউএসবি আর পি এলএসবি দুটোই সেম হবে। আচ্ছা, কে, এটার অ্যাম্প্লিটিউডটা কে এ এম বাই টু, আর এখানে স্মল এ এম এর টার্মে দেখালাম, এম এর টার্মে কোনটা, এটা। মানে আমি দুটো একসাথে লিখছি, ঠিক আছে? কে এ এম বাই টু, কে এ এম বাই টু, এই জিনিসটা। আর একটা হচ্ছে এম এ, স্মল এম এ ইজ ইকুয়াল টু কে এ এম বাই এসি। আমার কেটা আননোন ছিল না, কনস্ট্যান্ট কেটা, তো আমি কেটাকে রিমুভ করতে চাচ্ছি, স্মল কেটা। তো এটা রিমুভ করতে চাইলে দুটোকে আমি কি করব, ডিভাইড করে দেবো, মানে এইটা ডিভাইড বাই এইটা, বা তুমি এই কে এর জায়গায় বসিয়ে দাও, তাহলেই হবে। কারণ এই অ্যাম্প্লিটিউড এটা না, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের এটা অ্যাম্প্লিটিউডটা, এ ইউএসবি বলছি, তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দিচ্ছি আমি। তাহলে কে মানে কি দাঁড়াবে, এ স্মল এম এ এসি বাই এ এম, এম এ এসি বাই এ এম, এটা হলো কে এর মানটা, আর এখানে এ এম বাই টু। তাহলে এ এম কেটে যাচ্ছে, তাহলে এম এ এসি বাই টু দাঁড়াচ্ছে এর মানে। এ, আচ্ছা এম স্মল এ, এটা এম স্মল এ মডুলেশন ইন্ডেক্সটা, এম এ এসি বাই টু, এর মানে এ ইউএসবি, আর এটা ইজ ইকুয়াল টু এ এলএসবি হবে, দুটোই সেম। তো আমি এটা বলতে যাচ্ছি যে এখানে এ ইউএসবি এর আর এম এস ভ্যালুটা নিব, তার স্কোয়ার নিব বাই আর নিব, তো
আর এ ইউএসবি মানে এর আরএমএস মানে এ ইউএস বি বাই √2 তার স্কোয়ার বাই আর। আর এ ইউএসবি মানে কি বললাম, স্মল এম এ এসি বাই 2, তাহলে এটা হবে এম এ স্কোয়ার এসি স্কোয়ার বাই 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4 আর এখানে একটা √2 এর স্কোয়ার মানে 2 মানে 8 আর হয়ে গেল। ঠিক আছে, আর এইটা আর এলএসবি তো সেমই হবে, মানে এটা আর এলএসবি সেমই হবে, দুটোই সেম, কারণ ওটা এখানে দেখো না কমন ছিল না, এখানে কমন ছিল, তাহলে দুটোই সেমই হবে। তো ব্যাপারটা দাঁড়ালো কি, এখানে যদি ভ্যালুগুলো বসাই তাহলে এসি স্কোয়ার বাই 2 আর হলো, আর এইটা আর এটা যেহেতু সেম তাহলে আমি 2 টাইমস করে দিচ্ছি ডাইরেক্ট, আর এই জিনিসটা বসিয়ে দিচ্ছি। দুই দিয়ে কেটে যাবে এটা 4। দেখো এসি স্কোয়ার বাই 2 আর যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকলো 1 প্লাস এসি স্কোয়ার বাই 2 আর কমে, তাহলে এম এ স্কোয়ার বাই 2 ভিসি স্কোয়ার বাই 2 আর এটা পি অ্যাম্পলিটিউড মডুলেটর, পাওয়ার অফ অ্যাম্পলিটিউড মডুলেশন হলো। তাহলে এই রিলেশনটা আমরা মনে রাখতে পারি, পাওয়ার অফ অ্যাম্পলিটিউড মডুলেশন ইজ ইকুয়াল টু এস স্কোয়ার বাই 2 আর 1 প্লাস এম এ মডুলেশন ইন্ডেক্স তার স্কোয়ার বাই 2। আবার দেখো এসি স্কোয়ার বাই 2 আর মানে কি পিসি না, মানে পাওয়ার অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল, তো আমি পিসি টার্মেও লিখতে পারি, মানে এটা তুমি মনে রাখবে। আর না হলে তুমি যদি পাওয়ার অফ ক্যারিয়ার সিগন্যাল বলে দেয় তাহলে তুমি পিসির আকারে মনে রাখবে, পি এ এম ইজ ইকুয়াল টু কি হলো পাওয়ার অফ ক্যারিয়ার সিগন্যাল আর 1 প্লাস এম এ স্কোয়ার বাই 2 হলো। তাহলে এই রিলেশনটা আমাদের একটু মনে রাখতে হবে, মানে পাওয়ারের জন্য এই রিলেশনটা মনে রাখবো, আর যদি এম এটা বের করার জন্য দেয় এই এদের অ্যাম্পলিটিউডের টার্মে তাহলে এই রিলেশনটা মনে রাখবো। আর এখানে আমরা এটাও দেখছি যে পাওয়ার অফ দা, এটা একটা শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে পারো যে আপার সাইড ব্যান্ডের, দেখো আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আর লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা আলাদা, এটা তোমরা দেখলে, বাট ওদের পাওয়ারটা যদি দেখো পাওয়ারটা কিন্তু সেমই, পয়েন্ট টু বি নোটেড, তাই না? কারণ পাওয়ারটা অ্যাম্পলিটিউডটার উপরে নির্ভর করে, আর অ্যাম্পলিটিউডটা কি দুটোরই সেম। আমি এটা বলছি এইটার আর এইটার ফ্রিকোয়েন্সিটা আলাদা, বাট অ্যাম্পলিটিউড তো সেম না, তো এই জন্য পাওয়ারটাও সেম। তাহলে এইভাবে করে আমরা যে এএম সিগন্যালটা পেলাম যেটাকে আমরা পাঠাবো, তো সেইটার আমরা এই কয়েকটা কোয়ান্টিটি আমরা দেখলাম। এবার কি হবে, এবার যেটা হবে আমি ধরো এই সিগন্যালটাকে আমি একটা সার্কিটের মাধ্যমে অ্যান্টেনার মাধ্যমে পাঠিয়ে দিলাম, তো হাওয়ায় চলে গেল, ঠিক আছে, এবার হাওয়ায় চলে গেল তো চারিদিকে ছড়িয়ে গেল, এবার যেখানে স্টেশন আছে বা রিসিভার যেখানে আছে ওরা ওই সিগন্যালটাকে ডিটেক্ট করলো, ওদেরও অ্যান্টেনা আছে, তো ওরা ডিটেক্ট করলো, ডিটেক্ট করে কি হবে যে ওই সিগন্যালটাকে এবার করতে হবে ডিকোড, ডিকোড করতে হবে, ডিকোড ডিকোড করতে হবে মানে কি, যে এখন কি ছিল এইভাবে ছিল না, এরকম ছিল, এখানে এএমটার সাথে ক্যারিয়ার ওয়েভটা মডিউলেটেড আকারে ছিল, তো আমাকে কি করতে হবে খালি এই জিনিসটা নিতে হবে, খালি এই জিনিসটা নিতে হবে, এই জিনিসটা খালি, তাই না? খালি যদি আমি এই জিনিসটা পেয়ে যাই এইটা, তো এটাই তো আমার শব্দটা ছিল যেটা আমি কথা বলছিলাম, এটাই তো আমার শব্দ, এর মানে বাকি যে জিনিসগুলো এইগুলোকে সরাতে হবে, তো ওটা আমি সরাতে পারবো, ওরকম সার্কিট বানানো যায়, তো ওটা সরাবো, তো ওই সার্কিটটা আমরা বলি ডিটেক্টর, মানে যেখানে ডিটেক্ট করছে
ওখানে ডিটেক্টর সার্কিটে ডিটেক্ট করবে, তারপরে এই যে সরানোটা ওটাকে বলি ডিমডিউলেটর। ঠিক আছে, ডিমডিউলেটর মানে মডিউলেটরের উল্টো। তাহলে ডিমডিউলেটর করলে আমি এই এই সিগন্যালটা পেয়ে গেলাম, আর এই সিগন্যালটাই তো আমার কি ছিল, এই সিগন্যালটাই ছিল আমার কথাটার ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো এই আমার ইলেকট্রিক্যাল সিগন্যালটা পেয়ে গেলাম, এবার এটা থেকে আবার আমার কথাটা পেয়ে যাবো ওখানে। তো এইভাবে করে পুরো প্রসেসটা হয়, বোঝা গেছে? এইবার দেখো ডিমডুলেশন কি ওটা বললাম। তো এখানে আমরা, আচ্ছা এটা না, এখানে আমরা অ্যাম্পলিটিউডটাকে মডিফাই করেছিলাম, তাই তো? ক্যারিয়ার সিগন্যালটার অ্যাম্পলিটিউডটাকে মডিফাই করেছিলাম, তাহলে এই জন্য এটাকে বলেছিলাম অ্যাম্পলিটিউড মডিউলেশন। কিন্তু আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করি তাহলে কি বলবো? যেমন এটা দেখো, এটা মডিউলেটিং সিগন্যাল আর এটা ক্যারিয়ার সিগন্যাল। তাহলে এখানে দেখো যেখানে এর অ্যাম্পলিটিউডটা মিনিমাম, ঠিক আছে, সেইখানে দেখো ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে, কমে গেছে না? দেখো, কিন্তু এটার হাইটটার কোনো চেঞ্জ হয়েছে কি? এই ক্যারিয়ার সিগন্যালটার হাইটটার কোনো চেঞ্জ হয়েছে কি? এখানে যে হাইটটা আছে আর এখানে যে হাইটটা আছে, হাইটের কোনো চেঞ্জ হয়নি, বোঝা গেছে? আবার যেখানে ধরো এখানে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা যেখানে, সেখানে দেখো এই ফ্রিকোয়েন্সিটা একটু বেড়ে গেছে। এর মানে এখানে আমরা করছি কি, এখানে আমরা ক্যারিয়ার সিগন্যালটার ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করছি, ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করছি, বোঝা গেছে? তো ফ্রিকোয়েন্সিটাকে মডিফাই করছি, তাহলে এখানে যে মডিউলেশনটা হবে সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি মডিউলেশন। আর এখানে এই যে মডিউলেশনের পরে যে সিগন্যালটা পাবো সেটাকে বলবো ফ্রিকোয়েন্সি মডিউলেটেড সিগন্যাল। এবার সেম ভাবে ফ্রিকোয়েন্সি মডিউলেটেড সিগন্যালটাকে আমাকে পাঠাতে হবে, ওরা ডিটেক্ট করবে, ডিমডিউলেট করবে, আমরা আবার শব্দটা পাবো। এবার এখানে যেমন দেখো আমি যখন এএম করেছিলাম তাহলে কটা সাইড ব্যান্ড পেয়েছিলাম? দুটোই, খালি দুটোই পেয়েছিলাম, তাই না? একটা আপার একটা লোয়ার। কিন্তু তুমি যদি এটার ক্যালকুলেশনটা করো না, এরকম বড় একটা ক্যালকুলেশন, তাহলে তুমি দেখবে যে এখানে অসংখ্য তোমার সাইড ব্যান্ড পাওয়া যায়, অসংখ্য সাইড ব্যান্ড। তার কারণ কি? কারণ এখানে ফ্রিকোয়েন্সিটাই তো মডিউলেট হচ্ছে না, তাহলে ফ্রিকোয়েন্সি অনেক যদি মডিউলেট হয় ওইভাবে করে, তাহলে সাইড ব্যান্ডের সংখ্যা অনেক বেশি হবে, ঠিক আছে? তাহলে এটা একটা ডিফারেন্স হলো, এটা ফ্রিকোয়েন্সি মডিউলেশন। আরেকটা বলেছিলাম পালস মডিউলেশন, তো ওটা এখানে দেখো, ওটাকে ডিজিটাল মডিউলেশনও বলা হয়। তো এখানে কি করা হয়, মানে অ্যাকচুয়ালি মডিউলেটিং ওয়েভ যেগুলো হয়, মানে এখানে ডিজিটাল মোডে আর কি, ওয়ান মানে অন অবস্থায় আছে, জিরো মানে এরকম 1 0 বাইনারি মোডে, ওটাকে ক্যারিয়ারের সাথে করা হয়। যেখানে জিরো অবস্থায় আছে ওটাকে, ওখানে ফ্রিকোয়েন্সিটা ডিস্ট্রিবিউশন হয়, যেখানে ওয়ান অবস্থায় আছে ফ্রিকোয়েন্সিটা কনসেন্ট্রেশন হয়। তো এইভাবে করে এটা করে ডিজিটাল মডিউলেশন বা পালস মডিউলেশন বলছি, এটা দরকার নেই ওটা। এবার এই পুরো তিনটাই জিনিস একটা এখানে ছবিতে ভালো করে দেওয়া আছে। এখানে দেখো এখানে কি হয়েছে, অ্যাম্পলিটিউডটা যেখানে হাই ছিল এখানে বেড়ে গেছে, ফ্রিকোয়েন্সিটা কোনো চেঞ্জ হয়নি, এটা অ্যাম্পলিটিউড মডিউলেশন। এখানে যেখানে মিনিমা আছে সেখানে দেখো ফ্রিকোয়েন্সিটা পাতলা হয়ে গেছে, মানে কম ফ্রিকোয়েন্সি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। আর এটা পালস মডিউলেশন বা ডিজিটাল মডিউলেশন আমরা বলি। তো এই হচ্ছে কয়েকটা ঘটনা। এইভাবে করে আমরা যখন নিয়ে যাব, তারপরে সিগন্যালটাকে ডিকোড যখন করব ওখানে হবে ডিমডিউলেশন, ঠিক আছে? তো এইভাবে করে কমিউনিকেশন সিস্টেমটা হয়। আচ্ছা, একটা জিনিস আরো মনে রাখবে যে এখানে ডিমডিউলেশন যে করছি আমরা, এই যে বলছিলাম যে এখান থেকে এখানে পেতে হবে, ডিমডিউলেশন করছি, তো এখানে ডিটেক্টর ইউজ করা হয়। তো এখানে লিনিয়ার ডায়োড ডিটেক্টর ইউজ করা হয়, মানে আমরা যে ডায়োড পড়েছিলাম না, ডায়োড, তাহলে ওই ডায়োড সার্কিট ইউজ করেই আমাদের করা হয় লিনিয়ার ডায়োড ডিটেক্টর।